হাঁস পালে গেদরে, আর আমনেও একটা গেদর। তুই গিদর, তোর 14 গোষ্ঠী গিদর। তাইলে তো ছোট চাচাও গেদর, একলগে ঘুমান কেমনে? সকাল সকাল মাথা খাবি না, শান্তি দে। আমনের মুরগি আমার বান্দাই আলাদাই দেয়, কিন্তু হাঁস জিনিসটা মানে নিতে পারছি না, গন্ধে টিকে যায় না। ভালোই ভালো এসব দূর করেন, নইলে কিন্তু মানুষকে মাঝে বইলা বেতেও। আমার হাঁসের মিহি হাত লাগাইয়া খালি দেহিস, তোর হাত গলায় ঝুলাইয়া দেমু। ছোট না শিশা পাইছো নাকি? এখন বড় হইছে, গায়ে হাত তোলার অত সহজ না। তোমার মতো নাজির শাহেরে এই মর্জিনা গুনায় ধরে না। ফন্নি ঝিয়ের ভাব কি? হিংস্র দৃষ্টিতে তাকালেন মর্জিনা, যে কোনো মুহূর্তে যেন নাজিরের উপর ঝাঁপিয়ে পড়বেন। নাজির বসা থেকে উঠে সরে গেল নিরাপদ দূরত্বে। এই মহিলাকে বিশ্বাস নেই, মুখের সাথে সাথে হাতটাও চলে বেশি। প্রতিবেশী নারীরা তাই তাকে এড়িয়ে চলে। অদূরে রান্নাঘরের মাটির চুলায় আগুন জ্বলে উঠেছে, ধোঁয়া ভেসে বেড়াচ্ছে বাতাসে। ফরিদা রান্না করছেন, চুলায় ভাত বসিয়ে বেগুনে তেল মাখাচ্ছেন পোড়ানোর জন্যে। চাচি ভাতিজার জমজমার ঝগড়ার মাঝখানে বাগড়া দিতে কোথা থেকে যেন ছুটে এলো কলিমের মা। বাড়ি বেশি একটা দূরে নয়, প্রায় কাছাকাছি বললেই চলে। চোখে মুখে তার উপচে পড়া আনন্দ। কলিমটা সকাল হলেই ওর বাড়ি গিয়ে ফরমায়েশ কাটে। মহিলার স্বামী নেই, কয়েক বছর আগে স্বামী পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে করিয়ে দেয় গ্রামের মানুষেরা। সেই বইয়ের কান পড়াতেই স্বামীটাকে তাড়িয়ে দেয়। ঘুরতে ঘুরতে তিনি চলে আসেন বনখুরিয়া গ্রামে এক আত্মীয়ার কাছে। তারপর থেকে এখানেই তার বাস। চেয়ারম্যানের তত্ত্বাবধানে এক টুকরো জমিতে তুলেছেন ছনের ঘর, শাহ বাড়ি সহ আরও বেশ কয়েকটা বাড়িতে সারাদিন কাজকর্ম করে যা পায় তাই দিয়ে মা ছেলে দিব্যি চলে যায়। তার চকচকে চাহনি দেখে নাজির কিছু একটা আজ করেছে বোধ হয়। কান্দার শেষ কলাটা ছিলতে ছিলতে জিজ্ঞাসা করলো, এত খুশি কেন চুগল খরচ আছে? কার বাড়িতে আবার আগুন লাগাইছে? প্রশ্নটায় কলিমের মা অত্যাধিক খুশি হলেন বলেই মনে হলো, তবে চুগলখোর শব্দটায় বিশেষ পাত্তা দিলেন না। নাজিরের স্বভাবিত অন্যকে খোঁচা মেরে কথা বলা, তাই আর হেয়ালি করলেন না। পাল্লায় হেলান দিয়ে বসলেন। কালো মাটির প্রলেপ দিয়ে বাড়িটা লেপা হয়েছে, এই তো সপ্তাহখানেক আগে তিনি লেপেছিলেন। তার জন্য পারিশ্রমিক হিসেবে নাজিরের থেকে 50 টাকা চকচকে একটা নোটও পেয়েছিলেন। শাড়ির আঁচলে ঘরমাক্ত মুখ মুছতে মুছতে বললেন, একেবারে টাটকা খবর, সাবাড়ির মাইনসেকেও কইজা ঠান্ডা কইরা দেওয়ার মতন খবর। কন কি? একেবারে কলজা ঠান্ডা করে দিব, কন তাড়াতাড়ি। চুলার মুখে খড়ি ঠেলতে ঠেলতে উৎসুক দৃষ্টিতে ফরিদা তাকিয়ে রইলেন কলিমের মায়ের দিকে। চোখে মুখে তার আগ্রহ। মর্জিনা ভ্রুজোড়া কুচকে বিরক্তির সহিত বললেন, মহিলা মানুষের ভিতরে তোর কি কাম? যা, এহিন থেকা যা, কথা শুনতে দে। কেডা মহিলা আমনে? আয় হায়, কন কি? আমনে তো ওটে বেড়া, আমার প্রিয় বন্ধু। আয়েন, বিড়ি খাইয়া আহি। গোলামের পুত। সে বাসুরে গোলাম কয় বেয়াদব মহিলায়। আসুক চাচা, কান পড়া দিয়া বাপের বাড়ি পাঠাই দিবনে। ফরিদা এবারও বিরক্ত হলেন, চুপ থাকার নির্দেশ দিলেন। কাইজ্জা পরে করিস, আগে ঘটনা শুনতে দে। তুই কত কলিমের মা, কি হইছে? কলিমের মা আশেপাশে তাকালেন, সতর্কতা অবলম্বন করে বললেন, মারাত্মক ঘটনা ঘটছে গো ভাবি। পরশু মাস্টার বাড়ির নজরুল চাচার মাইয়ের বিয়া হইল না? হ। ওই দিন হ্যাঁ গো, বাড়ির কোন মাইয়া জামাইয়ের লগে জানি আরেক মাইয়া এক ঘরে ধরা খাইছে। সে কি কাণ্ড গো ভাবি! এই কথা এখন গরম খবরের লাহান গ্রামে ভাইসা বেড়াইতাছে। নাউজুবিল্লাহ, কি নষ্টামি! তাইলে আর কি, আমার তো হুই নাই বমি আইতাছে। রাস্তা দিয়ে আইতে আইতে কয়বার যে থুতু ফেলাইছি। মাইয়ারাই মাইয়াগো শত্রু, বোন হইয়া কেমনে আরেক বোনের জামাইয়ের লগে, সি! নাজির ভ্রু কুচকালো, কলার খোসা একটা ডেকচিতে জমা করলো, গরুকে ভুসির সাথে খেতে দেবে। জিজ্ঞাসা করলো, মাইয়া করেছে? হ্যাঁ গো, বাড়ির তো অনেক মাইয়া। বুঝতে পারতাছি না। আমি শুনছি জায়দার মায়ের কাছ থেকে হ্যাঁ নাকি হ্যাঁ গো বাড়ির কাম করছে সেই দিন। পাশের বাড়ি মানিকের মায়ের লগে হাইনজা পর্যন্ত গল্প কইরা রাইতে ফিরার সময় দেখে কানতে কানতে আকবর দাদার মাইয়া আর নাতনি সদরে যাইতাছে। হ্যাগো থেকে যতটুকু শুনছে। আমি আবার ভেন্না বেলা বুইরা জিন্নতালিরে জিগাইলাম, কিন্তু কিছু কয় না। এরপর চাইপা ধরতেই যা বুঝলাম বাড়ির বুড়ো মাইয়া। সুডো মাইয়া ফাই মিদায় না, ওর তো বিয়া হইল। আরে একটা কাজ আছে,
তো এইটা এনে থাহে না, কই তাহে জানি না। আরও একটা আছে। আছে কাশিমার মাইয়া, এখানে থাকে না, নানা বাড়ি থাকে। ওইটা নাকি চাচি? কলিমের মা ভাবলেন কিছুক্ষণ, সন্দেহ নিয়ে বললেন, বুঝতেছি না, নাম কয় নাই, তবে হামলাইয়া রাখবো কয়দিন। গর্ত থেকে হাফ টাইনা ঠিকই বাহির করমু, মাত্র তো সকাল হইল। মনে হয় না ওই মাইয়া করব। তুই নিশ্চিন্ত কেমনে? কইলাম না মাইয়ার আমি দেখছি, কথাও কইছে। ডাঙ্গর হইলেও বয়স আর হাব ভাবে পোলাপান মনু, বেড়া লইয়া কি আকাম কম করব? ওইটার সময় হইলেই টের পাওয়া যাইব। হেগো বাড়ির সব কয়ডার মধ্যেই বিষ। দেখলি না কয়দিন আগে কেমনে আমগো পারভেজেরে ফাঁসাইলো। তাদের সঙ্গে তর্ক বিতর্কে আর গেল না নাজির। তার মতে মহিলা মানুষদের সঙ্গে তর্ক যত কম করা যায় ততই ভালো, তাই ওখানে আর দাঁড়ালো না। ডেকচি আর কাছে নিয়ে চলে গেল নামার ক্ষেতের দিকে। প্রথমে ঘাস কাটবে ছাগলের জন্য, তারপর গরুর চারিতে ভুসি গুলিয়ে বের হবে ধানের জন্য ক্ষেত তৈরি করতে। আমন ধানের চাষ করবে এবার। বাজারের ব্যাগ হাতে কিছুটা বেলা করে আজ বাড়ি ফিরছিলেন কাশেম আলী। গতকাল পরিবার সমেত ভাতিজির বউ ভাতের অনুষ্ঠানে তার শ্বশুর বাড়িতে যাওয়ায় আজ ভোরবেলায় বাজারে যেতে হয়েছে। চায়ের দোকানে তখন উপচে পড়া ভিড়। এই চায়ের দোকানটা দক্ষিণ পাড়া সিদ্দিকের। সারাদিন লোক সমাগম লেগেই থাকে, তবে এখানে অত্যন্ত ভিড় হয় সকাল সন্ধ্যা আর রাতে। মহাসড়কের পাশ ঘেঁষে দোকানে থাকায় যে কোনো পাড়ায় যেতে হলে এটাই পার করতে হয় সর্বপ্রথম। দোকানের ভেতর থেকে বেশ কয়েকটা কণ্ঠ হতে ডাক পড়ল। গ্রামের মানুষজনের সাথে সর্বদা হেসেই কথা বলেন কাশেম আলী, কিন্তু আজ তিনি হাসলেন না। মুখে গাম্ভীর্যটে মিহিসরে বললেন, বাজারের ব্যাগটা দিয়ে আসি বাড়িতে। গ্রামের প্রবীণ মিন্নত ব্যাপারী হাঁক ছেড়ে ডাকলেন নিজের নাতিকে। ওপাশের ফাঁকা স্থানে ডাঙ্গুলি খেলছিল সুরজ। দাদার নির্দেশে চোখে মুখে ফুটে উঠল বিরক্তি। খেলা ছেড়ে চলে এলো সে। কাশেমের হাত থেকে ব্যাগ নিয়ে করল প্রস্থান। কাশেম আলী কিছু একটা আঁচ করলেন। হুট করে এত খাতিরদারি করার মানুষ তো এরা নয়, তবে নিজেকে ভেতরে ভেতরে তৈরি করে রাখলেন আগে থেকে। সর্বপ্রথম প্রসঙ্গ তুলল মতিন, যার কাজ হচ্ছে দোকানে বেকার বসে থেকে সবার বাড়ির গোপন খবর বের করা। হালকাকে সে বললেন, গ্রামে গুমজন উঠছে তোমাকে বাড়ির কোন মাইয়া নাকি ফুফাতো বোনের জামের লইয়া এক ঘরে ধরা খাইছে, দরদা বাইঙ্গা হাতে নাকতে নাকি দৌড়ছ। এমন ভয়ই পাচ্ছিলেন কাশেম আলী। তবে ঘটনাটিকে বিকৃত করায় ক্ষোভ বাড়ল, কিন্তু উত্তেজিত হলেন না। সব জায়গায় উত্তেজিত হওয়া মানায় না। যথাসম্ভব শান্ত মস্তিষ্কে বললেন, কে কইছে তোমারে? শুনছি আর কি, পোলারও দেখলাম কানতে কানতে কই যাইতে আছে। বিয়ে বাড়িতে কানব কেন? বিয়ের বাড়িতেই তো কান্দে। একটা মাইয়ারে ছুডো থাইক্কা পাইল্লা পুষা বড় করার পর আরেক বাড়ির পোলার লগে বিয়া দিয়া বিদায় দেওয়া কি কম কষ্টের কাম? মাইয়া তো তোমাগো বাড়িতেও আছে নাকি? মাথা নাড়ালেন লোকটা। মিন্নত বললেন, উঠতে দেন চাচা, হাওয়ায় ফালাইয়া দেন, উঠতে উঠতে যাইবো গা। এইগুলা শত্রুপক্ষ গো কাম। কয়েকদিন আগে দেখলেন না এগো বাড়িতে একের পর এক কি ঘটনা ঘটল। তারপর ধামাচাপা দেওয়ার লইক্কা আমাগো বাড়িতে মাইয়ার গায়ে কালি লাগাইয়াতে চায়। সুখ সহ্য হয় না। কেউ কেউ তার কথায় বিশ্বাস করলো, আবার কেউ বা করলো না। বিশেষ করে মতিন আর দোকানদার সিদ্দিক। শাহাদাতের সঙ্গে তাদের বিশেষ সখ্যতা রয়েছে, তাই এই ঘটনার গভীরে তারা যাবে। মতিন সন্দেহ নিয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, ছোট মাইয়াটা তোর না, সে কোলে থাকতে দেখছিলাম, এখন কই থাকে? নানার বাড়ি। ওনে থাকে কেন? ফালক দিয়া দিছস? এইসব কি কথা? নিজের মাইয়ার বালক দিমু কেন? ওর নানার স্কুলের হেডমাস্টার, বড় মামার আর্মি, ছুডো মামায় কলেজে পড়ায়। শিক্ষিত পরিবার, তাই হেগো কাছে রাইখা দিচ্ছি মানুষ হওয়ার লইক্কা। গেরামো থাইক্কা মাইনসের মাইয়ার মতো পড়াবেন নাকি? কুটনি বানামো নাকি? ক্ষিপ্ত শোনালো কাশেম আলীর কণ্ঠস্বর। সিদ্দিক চায়ে চিনি মেশাতে মেশাতে বিদ্রুপ করে বলল। নিজেকে সংযত করলেন কাশেম আলী। রাগ জিনিসটা মারাত্মক, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের করে দেয়। ধৈর্য ধরে বললেন, আমাগো বাড়ির মাইয়াগো কখনো বাড়ির বাইরে অকারণও দেখছোস সিদ্দিক? তোগো কোনো খারাপ দিক দেখছোস কখনো? তাগো কোনো খারাপ দিক দেখছোস কখনো? তাহলে স্কুল বন্ধ দিলে আমার মাইয়া চইল্লা আসে, তার উপর জেলা শহরের তাহে হেরা,
তাই সব সুযোগ সুবিধা থাকায় দিয়া দিচ্ছি। তালেবরের ম্যাট্রিক পাস কইরাছে ওইখানে থাইক্কা, এরপর আর পড়ল না। মাসুমদারও তো পাইলাম না, ডান পিঠে পোলা, এইখানেই পড়ছে। পোলা মানুষ বইলা জোর দেই নাই, মাইয়াটাও ম্যাট্রিক পাস করুক, তারপর একেবারে নিজের কাছে আইনা রাখবো। কথাটাকে খুব সূক্ষ্মভাবে সেই মুহূর্তে ধামাচাপা দিলেন কাশেম আলী। কিন্তু গ্রামের মানুষ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। তাদের কাছে নিজের পরিবারের চেয়েও অন্যের পরিবার কি হচ্ছে বা হয়েছে সেসব নিয়ে চলে কৌতূহল। মাস্টার বাড়ির আবহাওয়া আগের রূপে ফিরে এসেছে। অতিরিক্ত মানুষ এখন আর নেই। কাশেম আলীর শ্বশুর বাড়ির মানুষেরা ফিরে গিয়েছে রাতের ট্রেনে। সোজা সদরঘাট গিয়ে লঞ্চে উঠবে তারা। মিস্ত্রিকে কাশেম আলী তাদের সাথে দেননি, বলেছেন আপাতত এখানে সবার মধ্যে থেকে সুস্থ হোক, তারপর না হয় মাসুম বা তালেবকে দিয়ে আসবে। জানালার পাশে উদাস হয়ে আকাশ পানে ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে বসে আছে মিস্ত্রি। চঞ্চল মেয়েটা দুদিন ধরে হাসে না, ফল গাছে ঢিল ছোড়ে না, কাউকে বিরক্ত করে না সুজাতার সাথে খেলা। সুজাতা দিনে বারবার ঘুরে যায়, ফুপু ফুপু করে কান ঝালাপালা করে দেয়, তবুও ধমক বা চিমটি খায় না। এই নিয়ে মা চাচি ভাবি বেশ কয়েকবার সকালের নাস্তা নিয়ে তার পাশ দিয়ে ঘুরে গিয়েছে, অথচ সাড়া পায়নি। এত ছোট মেয়েটার সাথে এমন অনাকাঙ্ক্ষিত নোংরা ঘটনা ঘটার পর সে কি আর ঠিক থাকতে পারে? তদুপরি তার জন্যই তো বাবা মায়ের বিছানা হয়েছে আলাদা। তার ভাবনার মধ্যে ঘরে এলো মাসুম। সেই সকালে গিয়ে বাজারের ভাতের হোটেল থেকে কিনে এনেছে সবজি পরোটার সাথে মায়ের হাতের ভাজা ডিম। এই খাবার বোনের ভীষণ প্রিয়। বিছানায় উঠে সে বসলো প্রথমে, রুটি ছিঁড়ে সবজি মাখিয়ে টানলো বোনের চুল, খোঁচা দিয়ে বলল, কিরে ডাইনি, কি ভাবস? খাস নাই কেন? বিরহ লাগছে? আজ আর ঝগড়া করলো না মিস্ত্রি। ভাইদের মধ্যে তার ভাব মাসুমের সাথে বেশি, দুজনার বয়সের পার্থক্য 10, তবুও দুটোতে মিলে এমন করে যেন পিঠাপিঠি। বোনটা মাসুমেরও প্রাণ। এই যে গতকাল যখন সে বউ ভাতের অনুষ্ঠানে বোনকে দেখতে পেল না, তখন কত প্রশ্ন মা চাচিকে করলো। তারপর বাড়ি ফিরে সব ঘটনা শোনার পর হয়ে উঠেছিল ভয়ঙ্কর। খুন চেপে বসেছিল মাথায়। শেষমেশ চাচা দাদা তাকে বুঝিয়ে থামিয়েছে। তালেবের সাথে আবার মিস্ত্রির বয়সের পার্থক্য 15। বড় ভাই তাকে ভালোবাসলেও কোনো অজানা কারণে মিস্ত্রি তাকে ভয় পায়, চলেও মান্য করে। যত আবদার সব তার বাবা ছোট ভাইয়ের কাছে। ভাইয়ের হাত থেকে নিজের চুল ছাড়িয়ে বসে রইল মেয়েটি। মাসুম বাম হাত দিয়ে গাল দুটো চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে মুখের ভেতর খাবার ঠুসে দিয়ে বলল, এইসব আর ভাবিস না তো, ভুইলা যা। যত ভাববি তত স্বাভাবিক হইতে পারবি না। আমাকে মেজরি কি এত দুর্বল? এই শিক্ষা দিছি তোরে? এই পর্যায়ে এসে ফুপি কেঁদে উঠল মিস্ত্রি। মাথা ঠেকালো ভাইয়ের বাহুতে, নাক টেনে বলল, ওই ওই লোকটা। চুপ বলছি না, এই প্রসঙ্গে আর কোনো কথা হবে না। যা হওয়ার হইছে, এতে তোর কোনো দোষ আছিল না। এর থাইকা খারাপ বহু মানুষের লগে হয়, তারা কি এমনভাবে মুখ কালো করে বইয়ার থাকে না, বরং জীবনে আগাইয়া যায়। না খাইয়া নিজের কষ্ট দেওয়ার মানে আছে? কোনো মানে নেই। মুখেরটা শেষ হইছে, হাঁ কর দেহি। খালা সব খাওন শেষ কইরা বাহিরে চল, তাহলে শ্বাস খাবি। গাছে অনেকগুলো হইছে দেখলাম। বাইরে যাব না। একটা দিমু, তাড়াতাড়ি খা, কাজ আছে আমার। বাধ্য মেয়ের মতো খেয়ে নিল মিস্ত্রি। আরো বিভিন্ন কথা বলে মাসুম তাকে ভুলাতে লাগলো। পর্দার আড়ালে দাঁড়িয়ে সেসব দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কাশেম আলী। বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে চুড়ে নওশাদের ঠাঁই হয়েছে স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাপের বাড়ি। নিজেকে এই মুহূর্তে ঘর জামাই মনে হচ্ছে তার, যদিও মনে হওয়ার কিছু নেই, বাস্তবে এখন থেকে সে ঘর জামাই। লিলির বাপের বাড়ি হাতিরঝিলে, দোতলা বিশিষ্ট নতুন দালান। উপরের তলায় বাবা মা, লিলি সহ তার মেজ ভাইয়ের বাস, আর নিচতলায় বাস স্ত্রী নিয়ে ছোট ভাইয়ের। বড় ভাই স্ত্রী সন্তান নিয়ে থাকেন কানাডা। ধনী শ্বশুর বাড়ির বিলাসিতার নিয়ম কারণের ভেতরে যেন কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছে না নওশাদ। প্রতিটা মুহূর্তে এক অদৃশ্য লজ্জা তাকে ঘিরে ধরেছে। নিজের অস্তিত্বটাই যেন কোথাও মলিন হয়ে গিয়েছে। এদের সামনে নিছক এক ঠুনকো মানুষ সে, ছোট তুচ্ছ অপ্রয়োজনীয়। এই তো গত রাতেই বাড়ির কাজের মেয়েটি ফিসফিস করে কাউকে বলছিল। পানি খেতে গিয়ে কথাটা কানে আসে নওশাদের, শিরায় শিরায় ছড়িয়ে পড়ে কথার বিষ। তার ধারণা নির্ঘাত শাশুড়ির কাছে এসে বলছিল মেয়েটি। তৎক্ষণাৎ বুকটা মুচড়ে উঠল। অথচ 23 বছরের জীবনে ভাই তাকে কতই না আগলে রেখেছিল, কারো কোনো বিরক্তি বা কটূক্তির সম্মুখীন হতে দেয়নি। কিন্তু তার বিনিময়ে সে কি করলো? চুপচাপ ঘরে ফিরে এসে লিলিকে বলল, আর এখানে থাকা যাবে না, চলো আমরা ভাড়া বাড়িতে গিয়ে উঠি। এভাবে আর কতদিন? কাল না হয় নতুন বাড়ি খোঁজ করব। লিলি ঘুমে ঢুলো ঢুলো চোখে চেয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, টাকা কোত্থেকে? চাকরি করো? সংসার খরচের টাকা কি তোমার ভাই দেবে? চুপচাপ এখানে পড়ে থাকো। ভাড়া বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। বোঝার চেষ্টা করো লিলি। সুখ সহ্য হচ্ছে না। এত বড় বাড়িতে থাকতে পারতে কখনো? পড়াশোনা করো। মা বলেছে
পড়াশোনা শেষ হলেই বাবার সাথে কথা বলে তোমার চাকরির ব্যবস্থা করে দেবে। পাগলেও মনে হয় এমন অফার পায়ে ঠেলে দেবে না। ঘুমাও। জীবনে উন্নতি করতে চাইলে, সামনে এগিয়ে যেতে চাইলে লজ্জা আর আত্মসম্মান থাকতে নেই। নওশাদ চুপ হয়ে গেল। এই লিলিকে তার বড্ড অচেনা লাগছে। কয়েকদিনের ব্যবধানে একটা মানুষ বদলাতে পারে কিভাবে? নাকি আগে থেকে এমন ছিল, শুধু নওশাদই চিনতে পারেনি? 28 জ্যৈষ্ঠ 1403 বঙ্গাব্দ। মধ্যাহ্নে রোদের তীব্রতা কম, শাখা পোশাক উন্মুক্ত করে সর্বদা ছায়া দিয়ে ভরিয়ে রাখা বটতলায় আজ বহুদিন পর নেমেছে মানুষের ঢল। গ্রামের কারণে গুরুতর অভিযোগ উঠেছে। বসেছে পল্লীর অঘোষিত আদালত। তবে আজকের সালিশে চেয়ারম্যান অনুপস্থিত। রাজধানীতে দলীয় মিটিং থাকায় তিনি না এলেও তার জায়গায় এসে উপস্থিত হয়েছে মেম্বার হেলাল, অনুচর মকবুল আর গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকেরা। সামনের কেদারায় দুই পুত্রকে পাশে নিয়ে নীরবে বসে আছেন মাস্টার বাড়ির কর্তা আকবর মিয়া। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে মাসুম বাদে বাড়ির বাদবাকি ছেলেরা। অপর পাশে বসা গ্রামের অধিক প্রৌঢ়লোক মাতব্বর আফাজউদ্দিন, মেম্বার হেলাল, দেলোয়ার আর শাহ বাড়ির দুই কর্তা আমিরুল শাহ আর মমিনুল শাহ। পেছনে বসা সামিরুল শাহ, সাথে রয়েছে আরও কিছু মানুষ। অন্যান্য বিচারাদি পুরো গ্রাম জানিয়ে করা হলেও মাস্টার বাড়ি বলেই হয়তো লোকসংখ্যা আজ কিছুটা কম। শুধুমাত্র গণ্যমান্য ব্যক্তি আর এলাকার মানুষেরাই উপস্থিত হয়েছে সেখানে। আকবর মিয়া স্বভাবসুলভ গম্ভীর, চারিপাশে চাপা গুঞ্জন ভেদ করে বললেন, আর কতক্ষণ বসাইয়া রাখবা? যেই উদ্দেশ্যে বিচার সভা ডাকছো হেইডা লইয়া কথা কও। আমারও বইয়া থাকতে আসি নাই, আমাগো কামকাইজ আর সময়ের দাম আছে। তাকে গোনায় ধরলেন না যেন আকবর মিয়া। আফাজউদ্দিন নড়ে চড়ে বসলেন। বহু বছর আগেই গ্রামের মাতব্বর ছিলেন তার পিতা। তারপর দেশে পশ্চিম পাকিস্তানের সাথে দ্বন্দ্ব বাঁধার পর সব ছেড়ে ছুড়ে বাপ ছেলেতে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। বাবা যুদ্ধে ধরা খেয়ে শত্রুপক্ষের গুলিতে নিহত হন, আর তিনি হন জয়ী। তবুও ঠিকমতো চলাফেরা করতে পারেন না। সহকর্মীকে বাঁচাতে গিয়ে পায়ে গুলি খেয়েছিলেন, তাই হাঁটেন এখন খুঁড়িয়ে। তিনি বললেন, তোমার বাড়ির মাইয়ার নামে চেয়ারম্যানের কাছে বিচার আইছে। গতকাল হেল লেগে চেয়ারম্যান আমগুলো লইয়া মিটিং করছে। এই সালিশ ডাকার কারণেও এইটাই। গ্রামের মানুষ ব্যাপারটা ভালোভাবে নিতেছে না। যদিও ব্যাপারটা ভালো না, খুবই জঘন্য। এটা লইয়া সব জায়গায় কানা ঘোষা চলে। তোমরা এলাকার গণ্যমান্য মানুষ বইলা কথাটা আমগো অনেকেরই বিশেষ হয় নাই, তাই আলাপচারিতার মাধ্যমে আজ এই সালিশের আয়োজন। ঘটনা সত্য মিথ্যা যাচাই করা, সবার মতামত লইয়া বিচার শুরু হইব। পরের কথা শুরু করেন দেলোয়ার। কয়দিন আগে আমনের বড় বলা নজরুলের মাইয়ার বিয়া গেছে না আকবর চাচা? আকবর মিয়া মাথা নাড়ালেন। হ, তোমরা সবাই তো সেইখানে উপস্থিত আছিলা। আইসলাম, কিন্তু দাওয়াত খাইয়া দুপুরে বাড়ি চইল্লা গেছিলাম। মূল ঘটনা ঘটছে হের পরে। কি ঘটনা? আড়াল কইরেন না চাচা, গ্রামের সবাই জানে এ কথা, আর চাপা নাই। তোমরা কও হুনি। আমনের নাতনি অর্থাৎ কাশেম ভাইয়ের মাইয়া নাকি স্বর্ণার মাইয়া জামাই লইয়া নষ্টামি করতে গিয়া ধরা খাইছে। কাশেম আলী চোয়াল শক্ত করে বসে আছে। নজরুল আলম ধরে রেখেছেন ভাইয়ের হাত, যাতে রাগটাকে প্রকাশ না করে ফেলে। গতকাল দুপুর পর্যন্ত সব ঠিকঠাক ছিল, অথচ রাত হতেই বেশ কয়েকজন বাড়িতে গিয়ে সবটা তাদের জানিয়ে বলে এলো সকাল হলে মেয়ে নিয়ে যেতে হাজির হয় বটতলায়। নজরুল ভেবে পাচ্ছেন না ঘরের খবর বাইরে গেল কিভাবে। তখন তো বাইরে কেউ উপস্থিত ছিল না সেখানে। তবে এটা কি সরলার কাজ? নজরুল আলমের রাগ বাড়ল বই কমল না। যদি সরলা হয়ে থাকে তাহলে তিনি কিছুতেই বোনকে ছাড়বেন না। তালেব এমনিতে ভদ্র ছেলে, সহজে রাখে না, তবে এই মুহূর্তে রেগে গেল। পেছন থেকে গর্জে উঠল, কেডাই কইছে এই কথা? যে কইছে হ্যাঁ কি নিজ চোখে ঘটনা দেখছে? মেম্বার হেলাল ভ্রু কুচকে নিলেন। বড় গো মাঝখানে তুই কথা কোষ কেন? আকবর মিয়া নাতির লগে বেয়াদবি মানায় না। আকবর মিয়া ঠান্ডা মাথায় বললেন, বড়রা মুখ সামলাইয়া কথা কইতে না পারলে ছোটরা তো একটু আধটু বেয়াদবি করবই। কেমনে আটকাইব নিজের রাগ? তার উপর তার বোন লইয়া কথা কইতাছো। বুড়োর সামনে মেম্বারের কথা কাটল না। মুমিনুল শাহ বললেন, দেখতে হইছে কইছে সরলাম মাইয়া জামাইরে কবজিতে গুলি লাগছে। জয়নালের টেম্পুতে কইরা সদরে লইয়া যাওয়ার সময় অনেকেই দেখছে। কারো তো আর অজানা না যে মাস্টার বাড়ির কর্তার কাছেই শুধু শিকদারের বন্দুক আছে। কি এমন হইল যে নাতনির জামাইরে সে গুলি মারছে? ঘরের কথা লইয়া পর মাইনষেরে কৈফত দিতে বাধ্য না। যদি ভুল কিছু কইরা থাই তাইলে পুলিশে নালিশ করলা না কেন?
পুলিশ তো আর আমার কথাই চলে না। কথায় যুক্তি আছে তাই সকলে মাথা নাড়ালো। গুলি খেয়ে সেই যে জামিল গেল, তারপর সব ঠান্ডা। থানায় কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি। কে চায় ঝামেলা বাড়িয়ে নিজে ফাঁসতে? আমিরুল স্যার তা পছন্দ হলো না একদম। এদের মান সম্মান ডুবানোই তার ইচ্ছে। চেয়ারম্যানকে ভালো করে পূর্বে তা বলে রেখেছিলেন। শালা কি বুঝায়নি মেম্বারকে? সরু দৃষ্টিতে হেলালের দিকে তাকাতে হেলাল ইশারায় আশ্বস্ত করলো। ফের বললেন, সরলা নিজ মুখে সিদ্দিকের ঘটনা কইছে। কাশেম ভাইয়ের মাইয়া হের মায়ার জামাইরে ফাঁসাইছে। মাইয়ার নাকি চরিত্র দোষ আছে। এর লাইগা কি দাদার বাড়ি রাইহা নানার বাড়ি থাহে। কই সরলা, ডাকেন তারে। যা কইয়ান সামনে আইয়া কোক। মাইয়া যেখানে ইচ্ছা থাকুক, তাতে কার বাপের কি? বিচারে রাখলে চলবো না ভাই। অপরাধী এখন আপনার মাইয়া। সবাই সিসি করতেছে, রাস্তায় বাহির হইতে পারবো? নজরুল আলম ফের ইশারা করলেন, ভাইকে চুপ থাকার নির্দেশ দিলেন। তিনি আর বাবা যে আছেন তা বুঝালেন। দেলোয়ার বললেন, সেই মাইয়াটা কই আকবর চাচা? মকবুল নয় নাই মাইয়ার উপস্থিত রাখতে? মাইয়া ছোটো মানু, এই মাইনসের সামনে ওরে আনা উচিত হইব? যা কর আমগো কও, আমরা ওর অভিভাবক। সমস্যার সমাধানে আর প্রমাণের লাইগা আমরা আছি। সকলের মধ্যে অসন্তোষ ভাব ফুটে উঠল। আমিরুল শাহ বললেন, গ্রামের নিয়ম এমনে বদলাইতে পারে না। যার নামে বিচার হইব তারে উপস্থিত থাকতে হইব। এর আগে বহু মাইয়ার বিচার হইছে, তারা কি উপস্থিত আছিল না? ঘরে বেটা ঢোকানোর লাইগা, নষ্টামি করতে গিয়া, তালাক খাওয়ার লাইগা, নেড়া কইরা মুখে চুনকালি মাখাইয়া গারাম ছাড়া করা হইছে। তাইলে এই বেলা নিয়ম বদলাইব কেন? সবার লাইগা নিয়ম এক হইতে হইব। বুঝতে আর বাকি রইল না যে মূল কাঠি যে আমিরুল শাহ নিজেই নেড়েছেন। ছেলের হয়ে কি তার প্রতিশোধ নিচ্ছেন? মাস্টার বাড়ির পুরুষদের কোনো যুক্তিতর্ক আর ধোপে টিকল না। আফাজউদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু করার নাই আকবর, এটা নিয়ম। আজ তুমি না মানলে কাল অন্য কেউ মানব না। গ্রামের শৃঙ্খলা নষ্ট হইব। যতক্ষণ প্রমাণ দিতে না পারবা ততক্ষণ সবার চোখে তুমগো মাইয়া অপরাধী। মাইয়ারে লইয়া আইতে কও তাড়াতাড়ি। ওইটুকু মাইয়ার মনে কি প্রভাব পড়ব ভাবতাছেন না কেন? মতিন চট করে বলে উঠলেন, এইসব ভাবনা আঙ্গনা মাইয়া ছোট হইলে আনাগ উচিত আছিল তারে দেখা রাখা। না দেখতে পারলে বিয়া দিয়া দিতেন। এখন আর কিছু করার নাই। নিয়ম না মানলে, সময় নষ্ট করলে একঘরে করে দেওয়া হইব। আমগো এক ঘরে করবেন? কঠিন কিছুই না, গ্রামের মানুষে সবই পারে। সকলে একযোগে চেঁচিয়ে উঠল কথাটায়। আকবর মিয়া দীর্ঘশ্বাস ফেলে তাকালেন নাতিদের দিকে। তালেব মাথা নত করে প্রস্থান করলো। বাড়ি বেশি দূরে নয়। আকাশে মেঘ করেছে। মিস্ত্রি আগে আগে গোসল করে ভেজা চুল ছেড়ে ফ্যানের নিচে বসেছে। গালের ক্ষতটা কালো বর্ণ ধারণ করেছে। এটা যে মানুষের কামড়ের দাগ তার বোঝার উপায়টুকু নেই। ওখানে লাগিয়ে রাখা হয়েছে ঘা সারানোর মলম। তালেব এসে চেঁচিয়ে ডাকলো, মা, ও মা। স্বামীর কণ্ঠস্বর পেয়ে পলি দৌড়ে এলো। আম্মা ভাতের মার গালায়। মিস্ত্রি কই? ঘরে। তৈরি কইরা নিয়ে আসো, বটতলায় লইয়া যাইতে হইব। রান্নাঘর বাড়ির ডান পাশে। পারুল ভেতর থেকে কথাটা শুনলেন। মার গেলে বাইরে এলেন। জিজ্ঞাসা করলেন, ওরে কেন নিতে হইব? মায়ের কাছে আংশিক ঘটনা খুলে পড়ল তালেব। পারুল দ্বিমত করলেন, এতগুলো বেড়া মাইনসের সামনে আমি আমার মাইয়ারে যাইতে দিমু না। তোর দাদা আর আব্বাই কি করে? কিছু করার নাই মা। ওই জানোয়ার গোষ্ঠী পেছনে কলখাটি নাড়ছে। না নিলে এক ঘরে কইরা দিব। সমাজে আর কেউ মাথা তুইলা চলতে পারবো না। পারুল আটকে উঠলেন। চোখ মুখ ছাপিয়ে গেল বেদনায়। কি পাপ জীবনে করেছিলেন তিনি? কেন এই দুর্দিন দেখতে হচ্ছে তাদের? মনে মনে রবকে ডাকলেন, আল্লাহ, সব ভুলে শাস্তি আমারে দাও। আল্লাহ, আমার মায়াডারে তুমি রক্ষা করো। মাসুম বাড়িতেই আছে, বেলা করে ঘুমিয়েছে। তাকে কেউ নিয়ে যায়নি বিচার সভায়। ছেলেটার মুখের সাথে হাত চলে বেশি। বোনের নামে একটা শব্দ কারো মুখে সহ্য করতে পারে না। ভাইয়ের কথা শুনে সেও এলো। নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে বলল, তুমি যাও, ওরে লইয়া আমি আইতেছি। তোর আর যাওয়া লাগবো না, আমার লগে যাইব। তুই বাড়ি থাক, পলি ওরে নিয়ে আসো। মাসুম প্রতিবাদ করলো, বহিন তোমার এলাকার না, যাও তুমি, আমার লগেই আইব। আমিও দেখমু কে কতদূর ঘটনা ঘটাইতে পারে। মাসুম,
মাসুম লুঙ্গি কাঁধে নিয়ে চলে গেল কলপার। তালেব বেশ কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। মাসুম বরাবরই তার অবাধ্য বড় ভাই হিসেবে শুধু একটু সম্মানটাই যা করে তাও বাপদাদার ভয়ে। দ্রুত গোসল করে এলো সে, মাথা না মুছে গায়ে জোরালো শার্ট পলিমিস্ত্রিকে জোর করে নিয়ে এসেছে বাইরে। পরনে তার সুতি সালোয়ার কামিজ, মাথায় কালো রঙের সুতির ওড়না মোড়ানো, চলচলে নয়নে এক পলক বড় ভাইয়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মাসুম তার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে বলল, চল দেখে আসি এই খয়াতরের পোলারে কি হয়। ভয় পাইস না, আমি আছি তোর পাশে। কিছুটা আশ্বস্ত হলো সে। অপর হাত দিয়ে শক্ত করে ধরল ভাইয়ের হাত। তালেব নীরবে তাদের ভাই বোনের বন্ধন দেখে, অথচ বোনটা আজ পর্যন্ত তার সঙ্গে এতটুকু স্বস্তিও পেল না। তাই আগে আগে হাঁটা ধরল। দাদি সৈয়দুন্নেসা শাড়ির আঁচল দিয়ে মাথায় ভালো করে ঘোমটা টানলেন। তারা বেরোতে লাঠি হাতে সামনে এগিয়ে যেতে যেতে বললেন, মায়াডা অতগুলো বেড়া মানুষের মাঝখানে একলা। দিলারা বাধা দিলেন, আব্বা রাগ করবো আম্মা? রাখো হের রাগ, হের রাগের থাইকা আমার নাতনির ভালো মন্দ আগে। বৃদ্ধার যাওয়া শূন্য চোখে চেয়ে দুই যা দেখল শুধু। আকবর মিয়া আর তার পুত্র নাতিদের নতমস্তকে দেখে শাহেদের অধরে আনন্দ উল্লাস। নাজির ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখছে সেই সকল তর্ক বিতর্ক। আজ আর ভেতরে গিয়ে কারো চোখে ধরা দেয়নি সে। মিল্টন তার পাশেই দাঁড়ানো, নাজিরের হাতটা মিল্টনের কাঁধে, অপর পাশে দাঁড়ানো নাজমুল। নাজির হেসে বলল, বেটা লইয়া কি আকাম কুকাম? মিল্টনও ঠোঁট বাঁকিয়ে হাসল। ভালোই লাগতেছে ভাইজান, এমন চলচ্চিত্র যে এই জীবনে দেখতে পামু কখনো ভাবতে পারিনি। আমিও না। তোর কি মনে হয় কেটাই ফুসলাই বই শালিশ ডাকছে? নাজমুল প্রশ্ন ছুড়ল, কেটাই আবার? আমগো বড় চাচা, দেহস না মুখে কি বিশ্বজয়ের হাসি? একটা কামের কাম করছে এতদিনে, পারভেজের কোচ দিয়া পার মারা এনেই বান্ধা রাখছিল, ভুলি নাই কিছু। ওই যে দেখেন কেটাই আইছে, ভাইজান মাস্টার বাড়ির মাইয়া, শেষমেশে শালিশ সবাই। নাজির তাকালো সেদিকে। তালেব এসে দাঁড়িয়েছে বাবার পিছনে। মিস্ত্রিকে নিয়ে মাসুম এসে ঠিক তার পাশেই থামলো। তারা আসতে মেম্বার শুরু করলেন কথা। মাইয়ারে ওই জায়গায় বইতে কও। বটগাছের নিচে বসার জায়গা দেখিয়ে বললেন। মাসুম দ্বিমত পোষণ করে তেসরা স্বরে বলল, এনেই ওই ঠিক আছে, আমাকেও না কি কাওয়ার কন তাড়াতাড়ি। এটা নিয়ম না। আমরা নিয়ম শেখায়েন না, ছোট থাইকা নিয়ম কানুন সালিশ দেখাই বড় হয়েছি। কি জিগাইবেন জিগান, এমন পরিবেশে ওই অভ্যস্ত না। দেলোয়ার বললেন, গ্রামের মানুষ কইতাছে তোর বোন ঘরে পোলা লইয়া ধরা খাইছে। আমিও শুনছি কিন্তু দেখি নাই। তারপর আকবর মিয়া কড়া দৃষ্টিতে নাতির দিকে তাকালেন। এত সহজ? স্বর নরম কর। আমরা এই গ্রামের মানুষের থাইকা আলাদা কেন জানোস? কারণ আমরা ভদ্র। হুটহাট খারাপ আচরণ কিংবা কারণ আমি দুর্নাম ছড়ানো আমগো স্বভাবের বাহিরে। নিজেকে সংযত করলো মাসুম। কথাটা যে উপস্থিত কিছু ব্যক্তিদের খোঁচা মেরে বলা হয়েছে তা খুব ভালো করেই তারা বুঝলো। সিদ্দিক বলল, স্থানটিতে মুহূর্তে যেন বিস্ফোরণ ঘটল। এত দূর চলে গিয়েছে ঘটনা, এবার পুরোপুরি নিশ্চিত এটা শাহেদের কাজ। ওরাই আসল ঘটনা বের করে তা বিকৃত করেছে মানুষের সামনে। আকবর মিয়া বললেন, স্বর নরম কর। আমরা এই গ্রামের মানুষের থাইকা আলাদা কেন জানোস? কারণ আমরা ভদ্র। হুটহাট খারাপ আচরণ কিংবা কারণ আমি দুর্নাম ছড়ানো আমগো স্বভাবের বাহিরে। আমরা আপনাকে বাড়ির মাইয়াগো বিচার করতে আইছি। প্রমাণ দেখান আপনাদের মাইয়া যে শুদ্ধ। কেমনে বিশ্বাস করি? নাতিন বউ সুজন আর শালার পোলা সবই তো আপনাদেরও নিজের লোক। কাগজে নিজেরা শিখায় পড়াইয়া লইয়া নন নাই, তার কি নিশ্চয়তা আছে? তাহলে জাইদার মা জামিলা দে মিথ্যা কথা কয় নাই, তারা বা কি নিষ্ঠুরতা? বাইরের মানুষ কেন তোগো নামে মিছে কথা কইব? লাভ কি হ্যাগো? আর সরলা তো নিজেকে ফুফু, তাইলে? অসংখ্য যুক্তিতর্ক চলল, কিন্তু আকবর মিয়া বা তার ছেলে নাতি কারো কোনো কথা এতগুলো মানুষের সামনে খাটলো না। সবকিছু যেন আগে থেকে পরিকল্পনা করা। প্রভাবশালী সবাই তাদের বিরুদ্ধে, আর যারা পক্ষে তারা গ্রামের সাধারণ মানুষ। এদের সামনে কথা বলার মতো সাহস তাদের নেই। তাই শুরু থেকে নীরব। মেম্বার হেলাল বললেন, আপনারা ঠিক কোনো প্রমাণ দিতে পারেন নাই, মুখের কথায় হয় না কিছু, ভরসাযোগ্য সাক্ষী লাগে, তাই আমগো আর কিছু করার নেই। গ্রামের মানুষ যা কইব তাই বিচার হইব। আমিরুল শাহ ইশারা করলেন দেলোয়ারকে। এদের কাজই এর ওর বাড়ি গিবত করা। সুযোগ পেলে শাহাদের রোজ ছাড়ে না। তিনি বলে উঠলেন, সবসময় যা বিচার হয়
এইবারও হেইডাই হইব। ন্যাড়া কইরা মুখে চুলকালি মাখিয়া পুরা গ্যারাম ঘুরাইতে হইব। আইস অন করছে, কাইলে ওদের দেখা দেখি আরেকজন করার দুঃসাহস পাইব। দেলোয়ারের কথায় ঘন ঘন মাথা নাড়ল সিদ্দিক মতির মেম্বার সহ আরো অনেকে। মাসুম চেঁচিয়ে উঠল, অসম্ভব। আপনারা কইলেন মাইয়া নিতে হইব। না মানলে এক ঘরে কইরা দিমু। আফাজউদ্দিন দীর্ঘশ্বাস ফেললেন। ইশারায় আকবর মিয়ার কাছে প্রকাশ করলেন অপারগতা। তাদের পক্ষ নিতে অনেক চেষ্টা তিনি করেছেন, কিন্তু তাকে যেন আনা হয়েছে শুধুই লোক দেখানোর জন্যে। তালেব সুজন মাসুম মেনে নিল, প্রয়োজন হলে হয়ে যাবে এক ঘরে। কাশেম আলী শেষমেশ নরম হয়ে বললেন, আমার একটা মাত্র মাইয়া, এইসব আমনেরা কইবেন না, ওরে আমি আমার বরিশাল পাঠাইয়া দিমু। নজরুলও দীর্ঘশ্বাস ফেললেন। নাজিরের দৃষ্টি গিয়ে স্থির হলো মাসুমের পেছনে লুকিয়ে থাকা মেয়েটার দিকে। যেই বিচার সভার অপরাধী আজ ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে মেয়েটি। শক্ত করে ধরে আছে ভাইয়ের পরিহিত শার্টের একটা অংশ। ধীরে ধীরে নাজিরের অধরের হাসি বিলীন হয়ে এলো। সব আনন্দ মিলিয়ে গেল, কোথাও আর ভালো লাগছে না। ছেলেবেলায় তার মা তাদের দুই ভাইয়ের অসুস্থ বাবাকে ত্যাগ করে চলে গিয়েছিল অন্য পুরুষের সাথে। তা শুনেই নাজির বড় হয়েছে, অথচ নারী জাতির প্রতি কোনো ঘৃণা তার আসে না। আজ সবার সামনে দাঁড়িয়ে থাকা নাজির সে হতে পেরেছে নারীদের কারণে। চাচারা বেইমানি করলেও চাচিরা তো করেনি। বড় চাচি তাকে মাতৃস্নেহে আগলে রেখেছেন, দুই ভাইকে রেঁধে খাইয়েছেন, এখনও খাওয়ানা। ছোট চাচি তার সঙ্গে সাপে নেওয়ালে সম্পর্ক হলেও এই মহিলা ছোটবেলায় বহুবার মেরে ধরে মার দিয়ে বাঁশের কঞ্চি নিয়ে তার পিছু পিছু ছুটে খারাপ পথে যাওয়ার আগে সেখান থেকে সরিয়ে এনেছিল। নইলে সেও তো আজ পড়ে থাকতো কোনো অলিতে গলিতে নেশারি বা জুয়ারি হয়ে। এই মেয়েটার জন্য আচমকায় নাজিরের খারাপ লাগা কাজ করছে। ভেতরের আলো আত্মাটা জেগে উঠছে বোধহয়। যে কয়েকবার সাক্ষাৎ হয়েছে তাতে মেয়েটিকে সরল বলেই মনে হয়েছে। নাজির তো খুব ভালো করেই মানুষ চেনে। সে বুঝতে পারছে শত্রুতার জেরে নিষ্পাপ মেয়েটাকে ফাঁসাতে চাইছে সকলে। নাজির একবার এগিয়ে যেতে চাইল, পরক্ষণেই নিজ মন বদলে বিড়বিড় করল, ভালোই হয়েছে, আমি যাবো কেন? হ্যাঁ রে, পুরো কিস্তি হ্যাঁ নে হেডাম দেখা বাসাক মাইরের। আমার কি কেউ কোনোদিন সাহায্য করছে? করে নাই। ঘড়ির কাঁটা 1:30 এসে থেমেছে। বটতলার ভিড় আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। অনেকে প্রস্থান করেছে, আবার অনেকে এসে নতুন করে যোগ দিয়েছে সমাপ্তির মজাটা উপভোগ করতে। কাশেম আলীর শেষ অনুরোধটুকু গ্রহণযোগ্য হলো না। মকবুল এগিয়ে এসে মেম্বারের কানে ফিসফিস করে কিছু একটা বলল। একে অপরের মধ্যে বেশ কিছুক্ষণ চলল গম্ভীর আলোচনা। নাজির বিরক্ত হয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো বাড়ির দিকে। গোসল সেরে বাজারে কীটনাশক কিনতে যেতে হবে। গতকাল জমিতে দিতে গিয়ে শেষ হয়ে গেছে পুরোটা। মিল্টন তাকে ডাকলো, ভাইজান শেষটা দেখবেন না? মজা তো এখনই শুরু হইব। না তুই দেখ, ভাল লাগে না আর। দু কদম সামনে এগোতে কানে আসে মেম্বারের গম্ভীর স্বর, আপাতত সব কথাবার্তা এখানেই শেষ। গ্রামের সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাশেম আলীর চরিত্রহীন মাইয়ার মুখে চুনকালি মাখাইয়া তারে সারা গ্রাম ঘোরানো হইব। তাহলে এর থাইকা গ্রামের বাকি মায়ারাও শিক্ষা পাইব। তারপর আমনেগো মায়া গ্রামে রাখবেন নাকি রাখবেন না হেডা আমগো ব্যাপার। এতে চেয়ারম্যান সাহেবেরও মত আছে আশা করি। কে সিদ্ধান্ত না মানলে তারও গো এক ঘরে কইরা দেওয়া হইব। এক ঘরে মানে বুঝছেন তো? রাস্তাঘাট মসজিদ কিছুই ব্যবহার করতে পারবেন না, এক কথায় সমাজ ছাড়া। এখন আমনেরা কি করবেন তাড়াতাড়ি কন, আজকেই মতামত জানাইতে হইব। জোয়ান মর্দরা রাগে ফুসলেও প্রবীণরা নীরব। সব দিক দিয়ে আটকে ফেলা হয়েছে তাদের। বুদ্ধিমান আকবর মিয়াও ভাবতে বসলেন কি করবেন। এর থেকে মেয়েটাকে নানার সাথে পাঠিয়ে দিলেই হতো। আজ তাহলে এই দিন দেখতে হতো না, কিছু একটা করে ঠিক পরিস্থিতি সামলে নিতেন। কিন্তু এখন তা সম্ভব নয়। পুত্রের উপরে এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে বুড়োর। ভাবনার মধ্যে আচমকা শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বর, গ্রামে সবার মতামত মানে? কই, আমার তো মতামত নেওয়া হইল না, তাই এই বিচার আমি মানি না। সকলের হাস্যোজ্জ্বল মুখ বিস্ময়ে ভর করলো। দৃষ্টি গিয়ে স্থির হলো ভিড় ঠেলে এগিয়ে আসে নাজিরের দিকে। নাজির ভেবেছিল মাস্টার বাড়ির পুরুষেরাই হয়তো উপস্থিত ঘটনাটি কোনোভাবে সামলে নিতে পারবে, কিন্তু না, তারা তো এক একটা অকর্মার ঢেকি, বরং পারে শুধু শাহেদের সঙ্গে। হাতের ইশারায় মিল্টনকেও সে ডাকলো। মিল্টন আসতেই ঘাড়ে হাত রেখে জিজ্ঞাসা করলো, কেউ তোর মতামত নিয়েছে রে বল্টু? তুই হ্যাগুলোকে কি একমত? মিল্টন আমতা আমতা করলো। তার আবার মতামত কিসের? নাজির ভাইজান যেদিকে সেও সেদিকে, তাই মাথা নাড়িয়ে বলল, একদম না। দেখছেন, ওইও কিন্তু একমত না। ওই নাজমুল, তুই কি একমত? নাজমুল ভরকে গেল। প্রথমে চোখ গেল বাপ চাচার দিকে। নাজিরের সাথে সাথে তাদের দৃষ্টিও ঘুরে এসে তার দিকে পড়েছে।
তাই কি বলবে বুঝতে পারল না সে। উত্তর না হলে তার বাপ পেটাবে, আর হ্যাঁ হলে নাজির পেটাবে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। অনেক ভেবেচিন্তে দেখলো 2 দিন পালিয়ে থাকলে বাপ কিছু করতে পারবে না, পরে সব ভুলে যাবে। কিন্তু নাজির ভুলবে না, ঠিক খুঁজে বের করে ঠ্যাঙাবে। তাই বিচক্ষণের মতো বলল, কেউ তো মতামত নেয় নাই, কেমনে একমত হমু? নাজির সন্তুষ্ট হলো। নিজের মতো পাকা স্থানে গিয়ে পায়ের উপর পা তুলে বসলো। আকবর মিয়া সহ কেউই বুঝতে পারছে না এই ছেলের মতলব কি, কি চায় সে। তার তো খুশি হওয়া উচিত। আমিরুল শাহ চাপা স্বরে বললেন, মাঝখানে বাম হাত ঢুকানো তোর স্বভাব। বাড়ি যা, এনে কোনো কাম নাই। বাম হাত আমি তো পুরো শরীর ঢুকে দিয়েছি, যেহেতু আমার আব্বার ঘর থাইকা বাইর হইতে পারে না, আর আমিও প্রাপ্তবয়স্ক, তাই গ্রামের সবকিছুতে থাকার অধিকার আমার আছে। মতিন কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, অঙ্গ মেলা কাম পইরা আছে, সালিশ শেষ, এবার শাস্তি হইব। তুই কথা বাড়াইস না তো। মুসলমান হইয়া হিন্দু পাড়া গিয়া নেশা করা পোলাপনের বাপের কাছ থেকে এখন নাজির সাহেব শিক্ষা নিতে হইব? সে চুপ থাকো, নাকি কথা কইব? আপনার কাম মানে তো দোকান পারে বইয়া অন্যের বাড়ির মাইয়া বউ লইয়া চকলখুরি করা। মতিন হতভম্ব। নাজির ঠোঁট বাঁকিয়ে হাসলো। এতক্ষণ অতিরিক্ত উঠতে থাকা সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, ঘরে বউ রেখে ভাইয়ের অবর্তমানে ভাবির যৌবন জ্বালা মিটানো সিদ্দিক চাচায় কবে থেকে ন্যায় অন্যায় বুঝতে শিখেছেন? পরকে শাসিত পাথর নিক্ষেপ করে মাইরে ফেলা। আপনি বাইসেছেন কেমনে? আবার বুক খুলে সালিশে আইয়া নিজের মত দেন। এই বেটার মতের লগে কে কে একমত? মুখ দেখি। উপস্থিত স্থানটি কেমন যেন নিস্তেজ হয়ে উঠল। সিদ্দিক গর্জে উঠল, তুই দেখছস, মিথ্যা অপবাদ দিলে কিন্তু ভালো হইব না নাজির। লোকে কইছে। আমারে লোকে কইছে, আমনে প্রতিবেশী কইছে। হেরা মিছে কইব কেন? ডাক তাগো, আজ শেষ দেখা ছাড়মু। হাসাই ডাকমু সেইতেন না চাচা। বড় বড় চোপা আমার সহ্য হয় না। আমি প্রমাণ দিতে গেলে ঝামলা হইয়া যাইব। দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মুখ ফুলিয়ে এতক্ষণ কথা বলা সিদ্দিককে চুপসে গেল আচমকায়, হারিয়ে গেল ভিড়ে। মিন্নত কোমল স্বরে বললেন, প্রসঙ্গ বদলাস কেন নাজির? নাতির নাম কুলসুম না? কয়দিন আগে যে খাবারের ব্রিজ পার হওয়ার সময় বাজারের দিকে বাড়ি হজরত আলীর পোলা যে ওড়না ধরে টান মারলো, ওই তখন তো কইলেন না যে ওই মায়ের চরিত্রহীন? এখন আবার আমার নাতনির পিছনে লাগতে শোষ? কবে হইছে কইলেই হইব? কলিমের মা সাক্ষী। আমি হই পোলারে থাপড়াইছি দেখা এখন আর কুলসুমরে বৃক্ত করে না। এর লাগে আমনে উপহার হিসেবে আমগো বাড়িতে জিনাই মুরগা দিয়ে গেছিলেন। ডাকবো কুলসুমের মায়েরে? বুড়োর মুখও বন্ধ হয়ে গেল। তালে বিড়বিড় করলো, এর মতলব কি? মাঝখানে বাধা দিতেছে কেন? উপকার করার মানুষ তো শাহ পরিবারের বাড়ির পুরুষেরা না? সুজন তেমন করেই বলল, বুঝতেছি না, খারাপ যে কোনো মতলব নাই বোঝাই যাইতাছে, থাকলে আর কথা না। আকবর মিয়া অবাক চোখে তাকিয়ে আছেন। মেম্বার বললেন, তুই কেন মাঝখানে আইতাছস নাজির? আমাগো কাম আমাগো করতে দে। দেবো না, আপনারা আমারে গুরুত্ব দেন নাই, তাই আমি এখন অন্যায়ের প্রতিবাদ করবো। মুমিনুল শাহ দাঁত কিরমির করে বললেন, নাজির বাপ আমার, আয় আমার কাছে। এখন না বাড়িত গিয়া কোলে ওইটা বাইরে থাকবো। হতাশ হলেন লোকটা। আমিরুল শাহ ফিসফিস করে বললেন, সব পরিকল্পনা ডুবাইবো নাকি? সমস্যা কি ওর? জানি না ভাইজান। হেগো সঙ্গ দিলে তোরও এক ঘরে কইরা দেওয়া হইব। তোর সামসামি আর ক্ষমতা সব চেয়ারম্যানের সামনে দেখাস, নাজিরের সামনে না। গ্রামে ঢোকা বন্ধ করে দিব একেবারে। কারে এক ঘরে করে দেওয়ার ভয় দেখাস? সাগো এত বড় কলিজা! শেষ কথায় তির্যক দৃষ্টিতে মকবুলের দিকে তাকালেন আমিরুল শাহ। সত্যিই তো কত বড় সাহস, তাদের এক ঘরে করতে চায়। একবার সালিশ শেষ হোক, তারপর দেখে নেবেন বেটাকে। আপাতত ভাতিজাকে সামলাতে হবে। বললেন, কি চাস তুই? ওরা আমাগো শত্রু। শত্রু পুরুষরা, মাইয়ারা না। এবার সব ঠাট্টা ছেড়ে সে গম্ভীর হলো। বলল, ভালো করে দেখতে গেলে এই এখানে উপস্থিত কারো ঘরের অবস্থায় সুবিধা না। কারো নিজের চরিত্রের দোষ, আবার কারো বা ঘরের মাইয়ার বইনের চরিত্রের। তাই বউ গুছাইয়া কথা কইবেন অন্য জায়গায়, অথচ অপরিচিত মানুষের সামনে। নিজেই যেখানে ভালো না সেখানে অন্যের বিচার কেমনে করতে আইয়েন? পুরুষতান্ত্রিক সমাজ বইলা সব দোষ তো আর মাইয়া মানুষের উপর চাপাই দিলে হয় না। রমিজার লগেও কিন্তু এই একই কাম করা হয়েছিল, ভুল লাগে ইচ্ছুস না? রমিজার বাপ নাই, ভাই নাই, মা বিধবা।
তার জামাই যৌতুকের লাগিয়া তারে মারধর করত বইলা আইয়া পড়ছিল। মাইয়াটারে একলা পাইয়া অনেক কুপ্রস্তাব দিয়েছিলেন, ক্যাটা ক্যাটা দিয়েছিলেন, কারো অজানা না। আমি মুখ খোলা শুরু করলে সঙ্গীত মুত্তা দেবেন, তাই চুপ থাকেন। তখন আমি গ্রামে থাকলে অবস্থা খারাপ করে দিতাম। মন মতো সাধ্য সিদ্ধির বিচার গ্রামে চলবো না। দেখা যাইব কাল কোনো পোলা একটা মাইয়ার দিকে তাকাইলে সব দোষ হইব ও সেই মাইয়ার। তার চেয়ে বড় কথা, বেটা ফাঁসানোর কি বুঝে? পেট বাঁধায় কেমনে এইটা জানেন তো? জিয়ান দেহি। কারো মুখে রা নেই। নাজির বসা থেকে উঠে দাঁড়ালো এবার। ব্যক্তিগত ঝামেলা তো থাকতেই পারে, তাই বললে সেই ঝামেলা শোধ তোলা লইগা তো বাড়ির মাইয়া মানুষের চৈত্য দাগ লাগানো কাপুরুষের লক্ষণ। সোজা বাংলায় হিজড়া কয়, তাই আপনাকে বিচার আমি মানি না। অকারণে কাউকে সমাজ ছাড়া করা যায় না। কোনো পুরুষ যদি কোনো নারীর অসম্মানিত করতে গিয়ে তার গায়ে হাত দেয়, তাহলে সেই দোষ হবে পুরুষের, বিচার হবে পুরুষের। মুখে চুনকালি মাইকা সমাজ ছাড়া করা হইব ওই পুরুষে। আপনাকে উচিত ছিল জামিলা না কামলামি কি জানি নাম, হেরে ঘেড়ি ধরে টাইন আইনা বিচার করা। কিন্তু না, আপনারা তো তা করবেন না, কারণ আপনারা নিজেকে নিষ্পাপ মনে করেন দুনিয়াতে সব দোষ শুধু মাইয়া মানুষেরাই করে। আফাজউদ্দিন বললেন, যুক্তি আছে নাজিরের কথায়। এখন কি চাস তুই? আমার আবার কি চাওয়া? বিচার করতে হইলে 100 নীতি বাদ দিতে হইব, গ্রামের বাকি নষ্টগুলোর মুখে চুনকালি মাখতে হইব, নেশা করা পোলাগো সমাজ ছাড়া করতে হইব, এর ওর মধুতে জিব্বা লাগানো হিজড়াগুলোর নেড়া কইরা গ্রাম ছাড়া করতে হইব। রাজি? তা না হলে কিন্তু আমার খারাপ লাগবো। আমার খারাপ লাগলে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। যতই হোক সবার কাহিনী তো আমার জানা আছে। কথা শেষ করে এক পলক সবার দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করলো মিস্ত্রির দিকে। উকি মেরে এতক্ষণ ধরে তাকেই মেয়েটি দেখছিল। দৃষ্টি বিনিময় হলো দুজনার, তবুও কেউ নামালো না চোখ। নাজির স্বাভাবিক হাসলো, চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কেউ কি আমার কথার বিরুদ্ধে আছেন? থাকলে হাত তুলেন। কেউ হাত তুলল না। ফাটা বাঁশের মতো ঠোঁট ফাঁক করে দাঁড়িয়ে রইল। কারো সাহস আছে নাজিরের সাথে লাগার? নাজিরের সাথে লাগা মানে শাহাদের সাথে লাগা। শাহাদের সঙ্গে লেগে শান্তিতে থাকতে পারবে কেউ? মান সম্মান ডুবিয়ে দেবে যে উশৃঙ্খল তারা। নাজির এবার মেম্বারের উদ্দেশ্যে বলল, কত মানুষ কত কথাই কয়, কান লইয়ে গেছে চিলে। কইল তো আর কানে হাত দিয়া পরীক্ষা না কইরা চিলের পিছনে দৌড়েলে হইব না। তাই আজকার সালে সেইখানে শেষ, সবার উপস্থিতিতে প্রমাণিত মাইয়া নির্দোষ, চরিত্র ভালা। এখন হ্যাগো মাইয়া কই থাকবো, কি করব, তাই হ্যাগো ব্যাপার। নিজের বাড়ির মাইয়াগো দেখে নজর দেন। ভবিষ্যতে এমন ঝামলা আরো হইলে এক লোকে দুই দিকে ন্যায্য বিচার কইরেন। পুরুষের কখনো কিছুতে জোর করা যায় না। বাহিটা আফজাল দাদার উপর ছাইড়া দিয়া গেলাম, আমাকে প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা বইলা কথা। মিল্টনের কাঁধে পূর্বের মতো হাত রেখে ভিড় থেকে বেরিয়ে যেতে যেতে নাজির ব্যস্ত স্বরে বলল, আমার কত কাম, এইসব আজাইরা জিনিস দেখা সময় আছে? মিল্টন তাল মেলালো। আরো বহুত কাম, চলেন ভাইজান। তাদের পিছু পিছু গেল নাজমুলও। বিচার সভার প্রাণ হারিয়ে গেল। তীরে এসে তরি ডোবার মতো। আফাজউদ্দিন বললেন, সালিস তবে এইখানেই শেষ? একটা ভুল বুঝাবুঝি থাইকা বিশাল একটা গন্ডগোল হইয়া যাইতেছিল। কাশেম আলীর মাইয়া মিস্ত্রি নির্দোষ। তারপর ধীরে ধীরে সমাগম কমতে থাকলো। মাসুম বোনকে নিয়ে চলে গেল বাড়িতে। বাকিরাও ধীর স্থির হয়ে চলে এলো। পথে স্ত্রীর সঙ্গে দেখা পেয়ে থমকালেন আকবর মিয়া। পুনরায় পথ চলতে চলতে জিজ্ঞাসা করলেন, তুমি এইখানে? মাইয়াডার লাইগা চিন্তা হইতাছিল, তাই আইয়া পড়ছি। বাড়িতে চলো, কি হইছে তা তো দেখছই। হ, ওইরা কার পোলা ছিল? সুবহান আলী শাহর বড় পোলা। ও। বাড়িতে ফিরতে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন পারুল। কপালে গালে অজস্র চুমু খেলেন। ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ওইখানে? মাসুমের উত্তর না দিয়ে চলে গেল। ভিতরে চেঁচিয়ে ডাকলো, অসম্ভব, আমনেরা কইলেই মাইনা নিতে হইব। উত্তর না পেয়ে বড় ছেলের দিকে তাকালেন তিনি। এবার আর হতাশ হলেন না। তালে ভাত মুখ ধুয়ে পানি মুছতে যতটুকু বলা যায় বলল মাকে। পারুল প্রশান্তির শ্বাস ফেললেন। যাক, আল্লাহ তাআলা কারো উসিলায় এবারে রক্ষা করেছেন তাদের। ক্লান্ত মেয়েকে ঘরে মুখ তুলে খাইয়ে দিতে লাগলেন। দুপুরে খাওয়া শেষে বড়রা বসার ঘরে বসেছে। সুজন বলল, নাজিরের কাম আমারে বাবাইতে আছে। যে পোলা চাচাদের লাগান আমাদের অনিষ্ট চায়, দেখা হলে যার লাগে জামলা লাগে, সেই পোলা চাচাদের বিরুদ্ধে গিয়া আঙ্গবাড়ির মায়াগো পক্ষে নিল। কেন নিল? এতে লাভ কি ওর? নজরুল আলম ছেলের সঙ্গে একমত পোষণ করে বললেন, এই কথা এইখানেই শেষ, পাঁচ কান যাতে না হয়। আমিও বুঝতেছি না
লাগলে আমগো বাড়ির মাইয়ার গায়ে আসর লাগতো, আমরা সমাজ ছাড়া হইতাম, এতে তো ওগোই লাভ আছিল। এটাই তো এতকাল চাইছে। কাশেম চেয়ারে শরীর ছেড়ে বসে আছেন। সব কথা শুনে বললেন, যা ইচ্ছা থাকুক মানে, ওর লগে কোন কালেই আমাগো শত্রুতা আছিল না। শত্রুর বাড়ির পোলা হইলে ওর লইকা আইজ আমার মাইয়া নোংরা গ্রামের নোংরা মন মানুষের হাতে থাইক্কা বাইছলে, তা না হইলে কি যে হইতো। কাল্লই আমি ওরে বরিশাল গিয়া দিয়া আসমো, প্রয়োজন নাই এখানে থাক্কার। আকবর মিয়া নীরব, কিছু ভাবছেন তিনি। ছোট পুত্রের কথা শ্রবণলানিতে পৌঁছাতে ধ্যান ভাঙল, গলা ঝেড়ে বললেন, এখন আর কোথাও যাইব না আমার নাতনি, এনেই সবার মধ্যে থাকবো। বিপদ থেকে অপবাদ লইয়া পলাইলে জয় তো সমালোচকই হয়। কি আব্বা, ওর লেখাপড়া? অনেক হইছে, ও শিখছে না, পড়তে শিখছে না, এতেই হইব। কয়টা দিন যাক, তারপর ভালা ঘর আর বর দেখা বিয়া দিয়া দিমু। পুরা বনখড়িয়া গ্রামের মানুষ আকবর মিয়ার ছোট নাতনির বিয়া দেখব আর জ্বলবো। আজকার এই অসম্মানের প্রতিশোধ আমি নিমু, ঠিক নিমু। কাউকে কথা বলার সুযোগ না দিয়ে বুড়ো চলে গেলেন ঘরে। বুকে তার প্রতিশোধের আগুন জ্বলছে। এমন অসম্মানিত তিনি হয়েছিলেন বহু বছর আগে একই ব্যক্তির হাতে। এবার সেই ঋণ শোধ করার সময় আর সুযোগ দুটোই দোরগোড়ায় এসেছে। সাবাড়ির পরিবেশ আজ গুমোট। নাজির ফিরল বিকেলে। গোয়ালা এসেছে বাড়িতে। দুধের পরিমাণ মেপে গোসল সেরে এলো সে। উঠোনের দড়িতে ভেজা লুঙ্গি মেলে দিতে ডাক পড়ল সামিউলের। কাছারি ঘরে আই, আব্বা ডাকে। এই সময় বাড়িতে কি করো? কুতু কুতু খেলবি? না, এই সময় এগো খেলা, আমি পুরুষ মানুষ। চোখ রাঙিয়ে চলে গেল সামিউল। নাজির ঘরে গিয়ে পোশাক পরে এলো। উঠোন পেরোতে দেখা হলো সুমার সাথে। সুমা তাকে দেখে হেসে বলল, কেমন আছে চাচা? আলহামদুলিল্লাহ ভালা। তুই কখন আইলি? দুপুরে। বেড়ানি শেষ? হ। কেডা দিয়ে গেল? খালু। আচ্ছা পরে কথা কই, তোর দাদা ডাকছে, হইনা আসি। সুমা সামিউলের বড় কন্যা, বয়স নয়। মায়ের ইচ্ছে অল্প বয়সে বিয়ে করার ফল। কাচারি ঘরে আসতে দেখা মিলল পাশাপাশি বসে থাকা দুই চাচার। আহ কি মিল মোহব্বত তাদের। নাজির এসে বসলো একটা চেয়ারে, কানে পানি ঢুকেছে। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চুলকাতে চুলকাতে বলল, কন কি কইবেন মানিক জোড়া? মমিনুল শাহ থমকাল। সারাক্ষণ বেয়াদবি ঠিক হয়। আমিরুল শাহ বাধা দিলেন, চুপ থাক, তোর উপর আমি নারাজ নাজির। কারণ জেনেও নাজির প্রশ্ন ছুড়ল, কেন চাচা যান? এই সুযোগ বারবার আইবো? কত কষ্ট কইরা ওই আকবর মিয়ার মাথা হেড খোরালাম, ওগো বাড়ির মাইয়ারে উচিত শিক্ষা দিতাছিলাম, কিন্তু তুই কিনা মাঝখানে আইয়া সব নষ্ট কইরা দিলি। মাইয়া টালেন কেন? ঝামলা তো বেড়া গুলোকে। আমাগো বাড়ির মাইয়া সুমা কিংবা আমনের মাইয়া আয়সা আপনার চরিত্র ধৈরা টান মারে, তাহলে মানবেন? আমাগো বাড়ির মাইয়া লগে এর বাড়ির মাইয়ার তুলনা? কেন, সমস্যা কি? আমগো বাড়ির মাইয়া আমগো কাছে যেমন দামি, তেমন পরের বাড়ির মাইয়া তাগো কাছে দামি। তাছাড়া আমার উচ্চ বংশীয়। শত্রুপক্ষে দুর্বল জায়গায় হাত দিলে মান সম্মান যাইব। অন্য চিন্তা করেন, তখন আমি নিজেই পাশে থাকবো। অনেক কিছুই বলার ছিল আমিরুল শাহ, কিন্তু ছেলেটার এসব যুক্তি আর গাছাড়া হাবভাবের সামনে কিছু বললেন না। নতুন কোনো চিন্তায় মশগুল হলেন। নাজির উঠে গেল। বাবার ঘরে গত রাত থেকে যাওয়া হয় না। কলিমের মা কতটুকু যত্নআত্তি করে কে জানে। মহিলা যে ফাঁকিবাজ। জ্যৈষ্ঠ শেষে আগমন ঘটেছে আষাঢ়ের। আষাঢ়িয়া বর্ষণে গ্রাম বাংলার প্রকৃতি বদলেছে নিজস্ব রূপ। সবুজে রাঙা হয়ে উঠেছে দিক বিদিক। মেঠো পথের ধুলো রূপান্তরিত হয়েছে কর্দমাক্ত মাটিতে। হাঁটলেই নষ্ট হচ্ছে পোশাক। আবার কেউ বা পা হড়কে পড়ে গিয়ে খাচ্ছে আচার। চারিদিকে থই থই করা জল। বিলের পানিতে জন্মাচ্ছে শালুক, শাপলার, পদ্ম। গৃহস্থ বাড়ি জুড়ে কাটছে এখন অলস সময়। 3 বেলার রান্নার নিয়ম যেন সীমাবদ্ধ হয়েছে 2 বেলার মধ্যে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে কে যায় অত দূরে রান্নাঘরে রাখতে। 2 হাঁড়ি রসগোল্লার বড় সাইজের কাতলা মাছ হাতে স্ত্রীর সঙ্গে শাশুড়ির নাইওর এসেছে মাহবুব। বৃষ্টির দিনে আগে ভাগেই বাড়িতে দুপুরে রান্না শেষ। গোসলের কাজ শেষ করে যে যার ঘরে ব্যস্ত। ফাহমিদা এসে প্রথমে দাদিকে সালাম দিয়ে জড়িয়ে ধরল মাকে। দিলারা বেগম সদ্যহীন হাসলেন। ঘুমটা ঠিক করে জামাইকে বসতে দিলেন। কে দাঁড়ায় হাত ছেড়ে ডাকলেন, সুজাতার মা, ও সুজাতার মা। শাশুড়ির ডাকে দৌড়ে এলো জেসমিন। নন্দাইকে দেখে সালাম দিল। মাহবুব সালামের জবাব নিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে এটাই তার প্রথম বেড়াতে আসা।
বৌভাতের পর যদিও ফিরানিতে আসার কথা ছিল কিন্তু পারেনি। স্কুলে পরীক্ষা ছিল, গণিতের শিক্ষক সে। সেই পরীক্ষায় উপস্থিত না থাকলে কি আর চলে? দিলারা নির্দেশ দিলেন। মাই বাবা মাছ আর মিষ্টি আনছে, ওইগুলা লইয়া যাও ভিতরে। মাছটা এখনই কাইট্টা ফেলাও, তার আগে তোমার শ্বশুর আর দাদা শ্বশুরের খাবার দাও। বাড়ির নতুন জামাই আইছে। জেসমিন মাথা নাড়িয়ে মাছটা হাতে তুলে নিল। ভাবিকে সাহায্যের উদ্দেশ্যে মিষ্টির হাড়ি নিয়ে ফাহমিদা এগিয়ে গেল সামনে। নাচ জামাই আসার সংবাদে ঘর থেকে বেরিয়ে এলেন আকবর মিয়া। দিনকাল এখন তার বাড়িতেই কাটে। জমি জমা, ব্যবসা সবই পুত্র নাতিদের হাতে সঁপে দিয়ে তিনি চিন্তামুক্ত। শেষ বয়সে এমন ভরা সংসার প্রাপ্তির পর একটা মানুষের জীবন আর কি বাঁচায়? কাশেম আলী বাড়িতে নেই। তাদের পরিবারটি বহু প্রজন্ম ধরে কৃষিকাজে নিয়োজিত। এটি আকবর মিয়ার বংশীয় পরম্পরা। পাশাপাশি রয়েছে জেলা শহরে কাপড়ের বিশাল ব্যবসা, যার কৃতিত্ব শুধুই তার নিজের। পিতা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার হাত ধরে এই গ্রাম দেখেছিল শিক্ষার আলো, পেয়েছিল প্রথম প্রাথমিক বিদ্যালয়। সেই ধারা বজায় রেখে নিজ উদ্যোগে তিনি হাত দিয়েছিলেন উচ্চ বিদ্যালয়ে তৈরির কাজে। সাথে অবশ্য তার প্রিয় বন্ধুও ছিল, যে এখন আর পৃথিবীতে নেই। অথচ গ্রামের বর্তমান প্রভাবশালী মানুষগুলো কত সহজেই না ভুলে গেল সেসব। আকবর মিয়া সেই ঘটনা ভুলতে পারেন না। এত সহজ তাকে সমাজ ছাড়া করার সিদ্ধান্ত নেওয়া? নিজেরা টিকতে পারবে তো? শ্বশুর দাদা শ্বশুরের সঙ্গে কুশল বিনিময়ের স্বার্থে এই শালারা ধরে নিয়ে গেল মাহবুবকে। শাশুড়ি আর চাচি শাশুড়ি এলাহি আয়োজন করেছেন। দুপুরের ভোজন শেষে বিশ্রামের চিন্তা বাদ দিয়ে তারা বের হলো মাছ ধরতে। মিস্ত্রি আর সুজাতা পাশাপাশি শুয়ে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। ফাহমিদা পোশাক বদলে তাদের ঘরে এলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল চাচাতো বোন আর নিজ ভাতিজির ঘুমন্ত মুখ পানে। আঙ্গুল দিয়ে কুচাকুচি করলো বেশ কিছুক্ষণ। তাতেও কাজ না হয় এবার চিৎকার করে ডাকলো, হাই আল্লাহ, সব মিস্ত্রি তো বিষ পিঁপড়ে খাইয়া ফেলাইতেছে, কি হইব এখন? ঘুম ভেঙে গেল মিস্ত্রির। হন্তদন্তে উঠে বসলো। কই কই ফিক করে হেসে দিল ফাহমিদা। মিস্ত্রি অবাক হলো, ঘুমের রেশ কাটেনি এখনো। চারিদিকে তাকিয়ে দেখলো এক পলক। বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপা তুমি সত্যি না মিথ্যা? কখন এলে? অনেকক্ষণ আগে। খাইছোস নাকি না খাইয়া ঘুম? খেয়েছি। আমি তো ভাবছি তুই মনে হয় চইলা গেছস, এখনো দেখি বাড়িতে যাস নাই যে। অসুখ ভালো হয় নাই? অসুখ? হ, সেজো ভাই বলল তোর নাকি অনেক অসুখ, এই জন্যই তো বউ ভাতে আফসোস নাই। তার মানে ফাহমিদা আসল ঘটনা জানে না, কেউ তাকে জানায়নি হয়তো। তাই মিস্ত্রিও জানানোর প্রয়োজন মনে করলো না। ঘন ঘন মাথা নেড়ে বলল, দাদাজান যেতে নিষেধ করে দিয়েছে, তাই কয়েকদিন এখানেই থাকবো। পরীক্ষা এলে তারপর যাব। ভালোই করছে, এখানেই থাক আপাতত। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই? ফাহমিদার চোখে মুখে চাপা আনন্দের ছাপ। অথচ মেয়েটা বিদায় বেলায় কি কান্নাটাই না করেছিল। কিন্তু মিস্ত্রি, সে কি আদৌ ভালো আছে? অনাকাঙ্ক্ষিত সেসব ঘটনা পেরেছে কি ভুলতে? সবাই হয়তো ভুলে গেছে, ভুলে যেতে চায়ও, কিন্তু মিস্ত্রি যেন ভুলতে পারে না। হয়তো সারা জীবনই তাকে বয়ে বেড়াতে হবে সেসব। মিথ্যা বলার অভ্যাস না থাকায় উত্তর আর দিল না, শুধু জিজ্ঞাসা করলো, তোমার স্বামী আসেনি সঙ্গে? তোমার স্বামী আবার কি? বল দুলা ভাই। তোর শুধু দুলা ভাই হয় সে। চল দেখা কইরা আইবি, তবু তো আলাপি তেমন হইল না। বলেই তার হাত টানলো ফাহমিদা। মিস্ত্রি ছাড়িয়ে নিল নিজেকে। মুহূর্তে ভয় কেঁপে উঠল অন্তরাত্মা। সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে দুলাভাই শব্দটাকে সে ভীষণ ভয় পায়। তাই কিছুতেই সে আর যাবে না, দেখা করবে না কারোর সাথে। হঠাৎ তার অহেতুক ভয় বোধগম্য হলো না ফাহমিদার। দুই ভ্রুয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কোনোরূপ প্রশ্ন করার আগেই ঘরে ঢুকলো পলি। মেয়েটা ভারী দুষ্টু। এসেই নিজ বাহুর সাহায্যে সোজা ননদের বাহুতে ঠুকে দিয়ে মিষ্টি হেসে বলল, কি গো ননদিনী, নতুন স্বামী সংসার লইয়া কেমন কাটতাছে দিনকাল? মেয়েটার মতলব সহসা বুঝে গেল ফাহমিদা। খাটের এক কোনায় গিয়ে বসে লজ্জায় নুইয়ে নিল মাথা। শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, ভালা। তা আমাগো দুলাবাই কেমন? সেও ভালা। আদর্শ কেমন করে? ধুর, যাও তো। দুই হাতের আজলায় মুখ ঢাকলো সে। তা দেখে পলি হাসলো, চোখ মারলো ছোট ননদিনীকে। ফিসফিস করে বলল, বিয়া করমুনা কইরা ঠমক মাইরা তোমার বইনে এখন শরম পায়। দেখলা মসি, দেখলা বিয়া হইলে মাইয়া মানুষ আসলেই বদলাইয়া যায়। ভাবির কথায় বড় বোনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বাড়ি অবাক হয় মিস্ত্রি। ব্যাপারটা তার হজম হচ্ছে না। আসলে কি বিয়ের পর মেয়েরা বদলে যায়?
গ্রামের পশ্চিমে শেষ মাথায় বিশাল এক ঘাট। নদীটি গিয়ে মিশেছে একেবারে ছিলাই নদীর সাথে। এখানেই রোজ অজস্র ট্রলার আর নৌকা এসে থামে। মাছ ধরার ট্রলার, পণ্য সরবরাহের ট্রলার। বিশেষ করে বর্ষার দিনে জলপথে বাণিজ্য যেন চলে রমরমা। বাড়ির ছেলেদের মধ্যে রুহুল আর মাসুমের উপরই কাজের চাপ কম। দূরের কাজগুলো বাপ চাচার বড় দুই ভাই সুজন তালেব সামলায়। ভেতরের দিকের কাজের দায়িত্ব আবার তাদের দুই ভাইয়ের। সবকিছুই ভাগ করা। সম্পর্কে চাচাতো ভাই বোন হলেও তাদের মিলে মিশে দেখে তো বোঝার উপায়টুকু নেই। নতুন দুলাভাইকে নিয়ে তারা আর ঘাটে গেল না, বরং গেল দক্ষিণের বেলায়ে। এখানে ভালোই পানি উঠেছে, দেখেই বোঝা যায় না এটা যে বেলায়, বরং মনে হচ্ছে উত্তাল সমুদ্র। গাজীপুরে অবশ্য এমন বেলায় বিলের অভাব নেই। শীতে হয় ধানক্ষেত, আর বর্ষায় এটাই আবার হয়ে ওঠে পানিতে থই থই সমুদ্র। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। রুহুলের হাতে 3টা বড়শি, একটা মাহবুবের দিকে এগিয়ে দিয়ে বলল, মাছ ধরতে পারেন তো নতুন বোন জামাই? মাহবুব হাসে, বড়শি হাতে নিয়ে আধা লাগায় ফাঁদে, বলে, গ্রামের ছেলে, ছোট থেকে গ্রামে বড় হয়েছি, আর মাছ ধরতে পারবো না? দেখো শুধু। বয়সে আপনাগো আমাগো থাইকা বড় হলেও সম্পর্কে কিন্তু আমরা আপনাগো থাইকা বড়। আমাগো ছোট বোন বিয়া করছেন। মাসুম কথাটা বলল, কণ্ঠে প্রকাশ পেল রসিকতা। মাহবুবকে প্রথম প্রথম গম্ভীর মনে হলো, এখন দেখে মনে হচ্ছে প্রাণখোলা মিশুক প্রকৃতির মানুষ। বর্ষিতে হঠাৎ টান অনুভব করলো। হাতে চাপ প্রয়োগ করতে উঠে এলো একটা সরপুটি। প্রতি উত্তরে বলল, আচ্ছা সম্বন্ধীরা, আপনাদের সম্মুখে অনেক অনেক সম্মান। শব্দ করে হেসে উঠল দুই ভাই। এবারে দুলাভাইটা একেবারে তাদের মনের মতো হয়েছে। বড় দুটোর তো যেই ভাব, এসেই সারাক্ষণ খুঁজে বেড়ায় দোষ ত্রুটি, আর বাড়ি ফিরে তার ঝাড়ে বোনদের উপর। সারাদের সঙ্গে কখনো হেসে দুটো কথা বলেছে নাকি তাও স্মৃতি হাতড়ালে পাওয়া যাবে কিনা সন্দেহ। শহর জুড়ে তুমুল বৃষ্টি পড়ছে। এখানে সেখানে জমেছে হাঁটু অবধি পানি। টানা 3 দিনের অতিবৃষ্টিতে চলার অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাঘাট। কাক ভেছায় সন্ধ্যায় বাড়ি ফিরল নওশাদ। ছাত্র হিসেবে সে তুখোর মেধাবী, শিক্ষকদের অতীব পরিচিত। তাদের মধ্যে একজনের সুপারিশে সন্ধান পেয়েছে এক টিউশনি, সম্মানই ভালো। ছাত্রের পিতা এসপি, তবে অসুবিধা একটা আছে, বাবা মা উভয়ে কর্মজীবী হয়, বাড়িতে থাকেন কম, তাই ছেলের পিছনে সময় দেওয়া হয় না। এই সুযোগে অধিক বিলাসিতার খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে ছেলেটা হয়েছে ডানপিটে। 2 দিন পরেই নওশাদ বুঝে গেছে একে ঠিক করার জন্য বহু কসরত তাকে করতে হবে, কিন্তু হাল ছাড়লে চলবে না। কলিং বেল চাপতে দরজা খুলে দিল কাজের মেয়ে সালমা। হাবভাবে বোঝা যায় তাকে মোটেও পছন্দ করে না মেয়েটা, অথচ নওশাদের মনে পড়ে না মেয়েটার সাথে কখনো একবারই এসে কথা বলেছে কিনা। বসার ঘরে প্রবেশ করতে কারো হাসাহাসির শব্দ এলো কানে, অথচ শ্বশুর শাশুড়ি কেউই বাড়িতে নেই। কোনো এক আত্মীয়ার বাড়িতে দাওয়াত আছে তাদের। ভেজা পোশাকে পর্দার ফাঁক দিয়ে উকি দিল নওশাদ। হাসির শব্দটা লিলির। হাসতে হাসতে ঢলে পড়ছে পাশে ঘেঁষে বসে থাকা যুবকের গায়ে। কিছুটা দূরে বসে এক অপরিচিত নারী আর পুরুষ। লিলি বাদে উপস্থিত কাউকে এসে চেনে না, তবু স্ত্রীর শরীরের সাথে অন্য পুরুষের লেপ্টে থাকা সহ্য হলো না। ধূপধাপ পা ফেলে দোতলার দিকে হাঁটা ধরল। সালমার উদ্দেশ্যে বলল, তোমার আপামনিকে ঘরে আসতে বলো। মুখ বাঁকালো সালমা। অনেকক্ষণ আগে চা নাস্তার আদেশ এসেছে, ট্রেতে করে তা নিয়ে বসার ঘরে প্রবেশ করলো সে। বলল, ফ্রেশ হয়ে এখানে আসতে বলো। আপনার এই ঘরে যাইতে কইছে? উপস্থিত পুরুষটি উচ্ছ্বাস নিয়ে বলল, যা নিয়ে আয়, আমরাও দেখি কার জন্য নীলি ফুল বিদেশ ফেরত বর আর ঘর ছেড়েছে। লিলি উঠে এলো। নওশাদ ততক্ষণে গোসল সেরে বেরিয়েছে। লিলিকে দেখেই প্রশ্ন চুলল, কে এসেছে বাড়িতে? আমার চাচাতো বোন, বোনের জামাই আর দেবর। তোমার পাশে যেই ছেলেটা বসা ছিল সে কে? আশা আপার দেবর। আশা আপা? চাচাতো বোন, যাকে তুমি দেখলে। তার সাথে তুমি কেন গায়ে গা লাগিয়ে বসেছিলে? ভুলে যাও না লিলি, তুমি এখন বিবাহিতা। পরপুরুষের গায়ে ঢলে পড়া কি ভালো দেখায়? এটা কেমন কথা? পরপুরুষ কেন বলছো? শরীফ ভাইয়ের সাথে আমাদের বহুদিনের পরিচিত, বহুবার এ বাড়িতে এসেছে, থেকেছি। তোমার মানসিকতা একটু বেশি আধ্যাত্মিক নয় কি? আমার মন মানসিকতা যথেষ্টই ঠিক আছে। ধরো আমি যদি আমার কোনো বোনের ননদ বা ভাইয়ের শালিকার উপর ঢলে পড়ি, তাহলে তোমার কি ভালো লাগবে? তা মেনে নিতে পারবে? শারীরিক দূরত্ব বজায় রেখেও কিন্তু মানুষের সঙ্গে কথা বলা যায় লিলি। লিলির চোখে মুখে বিরক্তির ছাপ। মা তাকে আগেই বলেছিল এই ছেলে তার সব বিষয়ে নাক গলাবে, এখন তাই হচ্ছে। তবু তা নিয়ে আপাতত কিছু বলল না। ওরা তোমার সাথে পরিচিত হতে এসেছে, দ্রুত চলো। ওখানে অন্তত নিজের আধ্যাত্মিক গ্রাম্য মানসিকতার পরিচয় দিও না। আমার পরিবারের মান সম্মানটুকু রেখো, বিশেষ করে আমার। সব ছেড়ে ছুড়ে আমি তোমাকে বেছে নিয়েছি।
চুলাত্রে স্ত্রীর পিছু পিছু গেল নওশাদ। রাতে কাছে ডেকে ভালো করে বোঝালে মেয়েটা ঠিকই সব বোঝে, কিন্তু দিন হলে হয়ে ওঠে অবাধ্য অবুঝ। নিশ্চিত মা ভাবিদের প্ররোচনায় গিরগিটির মতো রূপ বদলায়েন। তাই এখান থেকে যেতে পারলে সে বাঁচে। বসার ঘরে এসে সকলকে সালাম দিয়ে সোফায় বসলো নওশাদ। লিলি পরিচয় করিয়ে দিল তাদের। শরীফ ছেলেটা শুরু করলো প্রশ্ন পর্ব। তা কি করেন আপনি? নওশাদের মনে হলো তার সম্বন্ধে ছেলেটা সবকিছুই জানে। টেলিফোনের মাধ্যমে সকল আত্মীয় স্বজন পর্যন্ত নিজ দায়িত্বে তার জীবন বৃত্তান্ত এতদিনে পৌঁছে দিয়েছেন শাশুড়ি। তবুও যেন আলাপচারিতা শুরু করার উদ্দেশ্যে প্রশ্নটি করা। ভদ্রতার খাতিরে উত্তর দিল সে। পড়াশোনা চলছে। কি নিয়ে? কোন বিভাগ? অর্থনীতি বিভাগ। বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুরের কোথায় জানতে পারি? আসলে আমার বাড়ির কেয়ারটেকরের দেশের বাড়িও ওই জেলাতেই। প্রমাণ করার উদ্দেশ্যে যে কথাটা শরীফ বলেছে তা বুঝতে আর বাকি নেই। নওশাদ চতুরতার সহিতই বলল, বনঘড়িয়া গ্রাম। আপনি নাও চিনতে পারেন, তবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ জন্মস্থান থেকে বেশি একটা দূরে নয়, যদিও জেলা একই। কৃত্রিম হাসলো শরীফ। বলল, শহরে তো মনে হয় না কেউ আছে, সবাই নিশ্চয়ই গ্রামে থাকে। হ্যাঁ, গ্রামে বিঘার বিঘা নিজেদের জমি। প্রতিপত্তি রেখে কে এসে ভাড়া থাকে শহরে? মানুষ শহরে আসে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। তা আপনি কেন এসেছেন? এই যে পড়াশোনার উদ্দেশ্যে। যদিও ইচ্ছে ছিল না, কিন্তু বড় ভাইয়ের স্বপ্ন, তাই পূরণের জন্য চলে এলাম। কি করেন আপনার বড় ভাই? শুনেছি তো বেকার, অকর্মণ্য। কে বলেছে সে বেকার? অকর্মণ্য হলে কি আর এই হিংসা ছলনার শহরে আমি মাথা নিচু করে বেকার অবস্থায় টিকে থাকতে পারতাম? শরীফ মাথা নাড়ায়। বুঝতে পারে এর সঙ্গে কথায় পেরে ওঠা সম্ভব নয়, বরং নিজে অপমানিত হচ্ছে। গভীর নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন রাত। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হওয়ায় আবহাওয়া শীতল। গ্রামের মানুষ গভীর ঘুমে নিমজ্জিত। সেই ঘুমের মধ্যে নাজিরের কানে এসে ধরা দিল গোয়ালের গরুদের ডেকে ওঠার শব্দ। চোখ বুজে ওপাশ ফিরল সে। আরো কয়েকবার ডেকে উঠল গরু বাছুর উভয়ে। ট্রাকটা অস্বাভাবিক। উঠে বসলো নাজির। গোয়ালে দুটো গাভী, গর্ভবতী, যে কোনো মুহূর্তে একটার বাচ্চা হতে পারে। দরজার দিকে কয়েক পা এগুতেই শুনতে পেল খটখট শব্দ। শব্দটা বুট জুতার। ভেজা জুতোয় একটু বেশি শব্দ হয়, অথচ বাড়ির কেউ এই জুতা পরে না। চাচা আর চাচাতো ভাইয়েরা পরে চামড়ার জুতা, নয়তো স্যান্ডেল। তাহলে টনক নড়ে ওঠে নাজিরের, দাঁতে দাঁত চাপে। এবছর ডাকাত একটু বেশিই পড়েছে। পালা করে কদিন শুধু পাহারা দেওয়া হয়েছিল, মাঝখানে উৎপাত কমে যাওয়ায় পাহারা থেমে গিয়েছে। সেই সুযোগে আবার এসেছে ওরা। তার উপর শাহ বাড়িতে। খাটের তলা থেকে শানদেও বিশাল রামদা বের করলো নাজির। লুঙ্গি কাছা দিয়ে পা সাবধানে ফেলে নিঃশব্দে দরজা খুলল। ধারণা সঠিক, গরুর দড়ি ধরে অন্ধকারে কেউ ফটকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাজির হাঁক ছাড়ল, পারভেজ নাজমুল, কই তোরা? বাইর হতো তাড়াতাড়ি, আজ ডাকাত ধর্মু। শাহ বাড়িতে ঢোকার সাহস ঘোষাইয়া দেমু, গোলামের পুত্র গো। তার কণ্ঠে সতর্ক দৃষ্টিতে এক পলক পিছু ফিরে তাকিয়ে গরু ছেড়ে যান নিয়ে দৌড়ালো লোকটা। নাজির টের পেল ভেতরে সম্ভবত দলের আরও আছে। খট করে দরজা খোলার শব্দ হলো। সামিউল কিছুক্ষণ আগেই ফিরেছে, তাই ঘুমায়নি এখনো। চাচাতো ভাইয়ের কণ্ঠ শুনে তৎপর হয়ে বেরিয়ে এসেছে সে। নাজির ফের চেঁচিয়ে বলল, ভিতরে আরো আছে, সবকটারে ধরো ভাই। একটা কুত্তার বাচ্চাও যাতে জীবিত বাইরে না যেতে পারে। এরপর সে রামদা হাতে ছুটল ডাকাতের পেছনে। আজ যেন ওদের আর কিছুতেই রক্ষে নেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।